রাত তখন গভীর। গঙ্গার পাড়ে একটি পুরনো নুয়ে পড়া বটগাছ। সেই বটগাছের ডালে পা ঝুলিয়ে উল্টো হয়ে দুলছে এক ভয়ঙ্কর শাকচুন্নি। সেখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে দুজন জেলে মাছ ধরছে। তাদের হ্যারিকেনের আলো ঝিকমিক করছে গঙ্গার জলের ওপর। শাকচুন্নির লোলুপ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আপন মনে বলছে, উফ, এই শ্যাওলা ধরা গঙ্গার পচা মাছ খেতে আর ভালো লাগে না। আজ কতদিন পর সেই জেলেটার দেখা পেলাম। ওর নাম তো অর্জুন। আহা, কি শরীরে শ্রী ওর, ঠিক যেন কার্তিক ঠাকুরের মতো। সাথে ওই ভোলাটাও আছে দেখছি। ওদের ঝুড়ি ভরা টাটকা মাছের গন্ধে এখান থেকেই আমার মরা নাকে যেন প্রাণ ফিরছে। তখন অর্জুন আর ভোলা গঙ্গায় জাল ফেলে টানছে। শাকচুন্নি গাছ থেকে একটু নিচু হয়ে ঝুঁকে পড়ে সেটাও দেখছে। আহ, জালটা কি ভারী হয়ে উঠছে ওদের। জ্যান্ত মাছের লোভে আমার জিভে জল চলে এলো দেখছি। অর্জুনকে দেখলেই কেন জানি না আমার এই মরা বুকটার ভেতরে ধক ধক করে ওঠে। যে করেই হোক ওকে আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে। এবার একটা জ্যান্ত মানুষের সঙ্গে ঘর সংসার পাতব। এই হাড় কাঁপানো ঠান্ডায় কতদিন আর একা একা যায় বটগাছে। এই বটগাছটা ছেড়ে এবার ওর এই টিনের চালের ঘরটাতেই আমার আস্তানা গাড়ব। দেখি না, মরার আগে তো কত শখ ছিল আমার বিয়ে করার, কিন্তু কপালে সিঁদুরটাও জোটেনি। এবার এই ছোকরা জেলের ঘরণী হয়ে কাঁচা টাটকা মাছও খাবো আর আনন্দ করে ঘর সংসারও করবো। এরপর সেদিনের মতো অর্জুন আর ভোলা মাছ মেরে নিয়ে বাড়ি চলে আসে। পরদিন সকালবেলা অর্জুন তার ভাঙা দাওয়ায় বসে ছেঁড়া জাল মেরামত করছে আর বিষণ্ণ মনে বলছে, মা বাবা তো আমার এই দুনিয়ায় একদম একা করে দিয়ে ওপারে চলে গেছে। এই নিঝুম ঘরে একা থাকতে বড্ড ভয়, আর মন কেমন যেন করে। কেউ নেই যে দুটো মনের কথা বলবো তাকে। এমন সময় ভোলা সেখানে হাসি মুখে চলে আসে। এই কিরে অর্জুন, একলা বসে বসে কি সব বক বক করছিস বলতো? চল চল, এই গঙ্গার ঘাটে যেতে হবে না? আর জোয়ারের পানির মুখে ভালো মাছ মিলতে পারে, বুঝেছিস? ও ভোলাদা, তুমি এসেছো? চলো চলো। কিন্তু আজ আমার মনটা কেন জানি খুব খারাপ লাগছে ভোলাদা। কি বলিস? এ কি, তোর মুখ তেমন শুকনো দেখাচ্ছে কেন রে? কি আর বলবো ভোলাদা, আমার এই পোড়া কপাল নিয়েই মনটা খারাপ। মা বাবা গত হওয়ার পর এই বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করে। কারোর সাথে দুটো সুখ দুঃখের কথা বলবো তারও উপায় নেই। বুঝি রে ভাই, সব বুঝি। তোর ওই একলা জীবনে এবার একটা লক্ষ্মী প্রতিমা আনা দরকার। বিয়েটা এবার করে ফেল না ভাই। কি যে বলো না ভোলাদা, আমার মতো হতচ্ছাড়া অনাথ ছেলেকে কে মেয়ে দেবে শুনি? তারপর ভাই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ছাড়ো তো সব কথা, চলো চলো নদীতে যাই। গঙ্গায় জাল ফেললে হয়তো 2-4টে মাছ উঠবে কপালে। সত্যি রে অর্জুন, তোর জন্য আমার খুব মায়া হয়। ঠিক আছে, চল এখন গঙ্গায় যাই। দেখি গঙ্গায় গিয়ে তোর জন্য কোনো জলপরি মেয়ে জোগাড় করা যায় কিনা। হয়েছে হয়েছে ভোলাদা, তোমায় আর ঘটকালি করতে হবে না। এখন চলো গঙ্গার ধারে চলো, কপালে কয়টা মাছ জুটলে তবেই তো চুলায় হাঁড়ি চড়বে। এদিকে শাকচুন্নি গঙ্গার ধারে পাথরের ওপর বসে রূপোর চিরুনি দিয়ে তার চুলের জট ছাড়াচ্ছে। উফ, এমন জট কি আর ছাড়ানো যায়? কত জন্মের নোংরা যে চুলে জমে আছে। যাকে, রূপটা কিন্তু আজও আমার টাটকাই আছে। যখন বেঁচে ছিলাম তখন পাড়ার ছেলেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। তবু এই হতভাগীর কপালে এক চিমটি সিঁদুর জুটলো না।
তাই সংসার করার স্বাদটাও মনেই রয়ে গেছে। ওই তো অর্জুন আসছে দেখছি, আজ ওর জালে এমন মাছ দেব আমি, ও আমায় ছাড়া কিচ্ছু বুঝবে না। এরপর গঙ্গায় ভোলা ও অর্জুন জাল ফেলার প্রস্তুতি নেয়। নে অর্জুন, আর দেরি করিস না, গঙ্গা মাকে স্মরণ করে জালটা ফেলতো এবার। হ্যাঁ ভোলাদা, ফেলেছি। কাল রাতে তো ভালোই কয়টা মাছ পেয়েছিলাম, আর যদি কপালে না ফেরে তবে তো উপোস দিতে হবে গো। এই কথা বলে অর্জুন জাল ফেলার পর জাল টান দিতেই অবাক হয়ে যায়। আরে ভোলাদা, জালটা যেন বড্ড ভারী লাগছে, মনে হয় অনেক মাছ বেঁধেছে গো। কি বলিস অর্জুন, তবে আর দেরি কেন, এই চটপট জলদি জাল তোল। ওরে বাবা, এক খেয়েই তো একেবারে বড় বড় মাছ, শুধু কাতলা রুই। আজ কপালটা ভালো রে অর্জুন। তাই তো দেখছি ভোলাদা, মাছগুলো তাড়াতাড়ি ঝুড়িতে ভরো, জ্যান্ত মাছের কি যে সুন্দর রূপ। এদিকে আড়ালে দাঁড়িয়ে শাকচুন্নি খিলখিল করে হাসছে। আহা, কি সুন্দর রূপলি মাছের গন্ধ! গন্ধেতে তো আমার জিভে জল চলে আসছে। ওই তো আবারও জাল ফেলছে ও। আজ ওর কপাল আমি ফেরাবো, ওকে আমার চাই চাই। ওর চোখের মায়া আমায় পাগল করে দিয়েছে, ওকে আর একা রাখা যাবে না। ওর ঘরণী হয়েই আমি ও ঘরে থাকবো। এরপর শাকচুন্নি এক পরমা সুন্দরী কন্যে সাজে। এই রূপ দেখে আজ অর্জুন না বলতে পারবে না। আমার মায়া জালে ওকে এমন ভাবে বাঁধবো যে ও আর কখনো আমায় ছেড়ে যাবে না। এরপর মাছ ধরে নিয়ে অর্জুন আর ভোলা বাজারে বিক্রি করতে চলে যায়। এদিকে শাকচুন্নি প্রস্তুতি নিচ্ছে আজকে রাতে অর্জুনের ঘরে যাওয়ার জন্য। যেমন ভাবনা তেমন কাজ, গভীর রাতে শাকচুন্নি চলে গেল অর্জুনের ঘরে। দরজায় ঠক ঠক শব্দ করে ডাকতে লাগলো। বাড়িতে কেউ আছো? দয়া করে দরজাটা খুলুন, বড় বিপদে পড়েছি গো। আরে এত রাতে দূরে ধাক্কা দিচ্ছে কে? কারো আবার বিপদ টিপদ হলো নাকি? দেখি তো। এরপর দরজা খুলতেই অর্জুন দেখে এক অপরূপ সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। এ কি, আপনি কে? এত রাতে এই বুনো পথ দিয়ে একলা কোথায় এসেছিলেন? আমার নাম অনামিকা, আমায় আপনি চিনবেন না। এই পাশের গায়ে আমার ঘর ছিল, এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আমার সব শেষ হয়ে গেছে গো। আপন বলতে আর কেউ নেই, আমার কেউ নেই। দয়া করে এই অভাগীকে একটু আশ্রয় দিন না। কিন্তু আপনাকে কিভাবে আশ্রয় দেব আমি? এই বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একা থাকি, সমাজ কি বলবে বলুন তো? দয়া করে এত রাতে আমায় ফিরিয়ে দেবেন না, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনার ঘরের সব কাজ আমি করে দেব, বিনিময়ে শুধু একটু মাথা গোজার ঠাঁই চাই আপনার কাছে। সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনি তো আমায় মহা ফ্যাসাদে ফেললেন। আচ্ছা বেশ, আজকে রাতটা আপনি এই দাওয়ায় ঘুমিয়ে নিন, কালকের কথা কালকে ভাবা যাবে। আচ্ছা, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। এরপর সেদিনের মতো তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অর্জুন দেখল তার নোংরা বাড়িটা একদম ঝকঝকে হয়ে আছে, উঠোনে আলপনাও দেওয়া। আরে কি ব্যাপার, আপনি আমার বাড়ির সব কাজ করেছেন? হ্যাঁ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এটুকু কাজ তো কিছুই না তার তুলনায়। আপনি হাত মুখ ধুয়ে বসুন, আমি জল খাবার দিচ্ছি। গরম গরম লুচি আর আলুর দম করেছি। জল খাবার? সে তো আমার ভাগ্যে কোনোদিনও জোটেনি। এক মুঠো মুড়ি চিবিয়েই তো কাজে বেরিয়ে যায় আমি। আমি থাকতে আপনাকে আর না খেয়ে যেতে দেব না। এমন সময় অর্জুনকে ডাকতে ডাকতে ভোলা সেখানে চলে আসে।
আর অর্জুনের ঘরে এরকম পরম এক সুন্দরী মেয়েকে দেখে ভোলা তো অবাক হয়ে যায়। অর্জুনের কাছে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলে এই তুই বলছিস মেয়েটার কেউ নেই? তোরও তো সংসারে কেউ নেই অর্জুন। তুই বরং মেয়েটাকে বিয়ে করে ঘর সংসার পাত, বুঝলি? তাহলে তোর এই একলা জীবনটা পূর্ণ হবে। তোর তো বিয়ের বয়স হয়েছে, আর তুই তো চেয়েছিলি তোর যাতে কথা বলার একজন মানুষ হয়। এই তো হাতে চাঁদ পেলুম, এবার আমার বিয়ের সানাই বাজবে মনে হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম, এত সহজে যে পেয়ে যাব ভাবতেই পারিনি। এরপর ভোলা মেয়েটির সাথে কথা বলে অর্জুনের বিয়ের ব্যবস্থা করে অর্জুন ও অনামিকার বিয়ে হয়ে যায়। বিশেষ বিয়ের কয়েকদিন পর আজ প্রথম অর্জুন গঙ্গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনামিকা, আমি গঙ্গায় গেলে তোমার একা থাকতে ভয় লাগবে না তো? শ্মশানের ধারের গ্রাম আমাদের, রাতের বেলা আবার ভূতপ্রেতের উপদ্রব হয় কিনা। কি যে বলো না, আমি তো নিজেই একটা শাকচুন্নি, আবার আমার ভূতে ভয় কিসের? কি বললে তুমি? মানে বললাম, আমি তো শাকচুন্নিদের মতোই সাহসী একটা মেয়ে। তা না হলে ওই দিন অত রাতে কি এ বাড়িতে আসতে পারি? মানে ভূত আমাকে দেখেই ভয় পেয়ে চলে যাবে। ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম। এরপর অর্জুন ভোলাকে সাথে নিয়ে গঙ্গায় মাছ ধরতে চলে যায়। সেদিন তারা অনেক ইলিশ মাছ পায়। সকালবেলা ইলিশ মাছ নিয়ে অর্জুন বাড়ি চলে আসে। অনামিকা, তুমি ইলিশ মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দাও। আমি আর ভোলাদা বাজারে বিক্রি করতে যাব। আমি একটু রেডি হয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, রেডি হয়ে আসো, আমি মাছ রেডি করে রাখছি। এরপর অর্জুন ঘরে চলে যায়। আর এদিকে এমন টাটকা ফ্রেশ ইলিশ মাছ দেখে অনামিকা শাকচুন্নির আর মন মানে না। সে গপাগপ কাঁচা ইলিশ মাছ খেতে শুরু করে। একটু পরে অর্জুন ফিরে এসে দরজায় দাঁড়িয়ে এটা দেখে তো হতবাক হয়ে যায়। এ কি? ও অনামিকা, এটা কি করছে? ওরে বাবা, তার মানে ও কোনো মানুষ নয়, ও শাকচুন্নি। আমি একটা শাকচুন্নিকে বিয়ে করেছি। ওরে বাবা, এবার তো আমায় জানে মেরে ফেলবে শাকচুন্নি। না 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 না, এখন আর ওকে কিছু বলা যাবে না। আমি ওকে মাছ খেতে দেখেছি এটা বললে ও নিশ্চিত আমাকে মেরে ফেলতে পারে। তাড়াতাড়ি এখান থেকে পালাই। এ কথা বলে অর্জুন পেছন থেকে দিল দৌড়, আর এক দৌড়ে ভোলার কাছে চলে গেল। আর ভোলাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল। এ কথা শুনে ভোলা তাকে তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিককেও সব খুলে বলল। ভয় নেই রে বাছা, এমন শাকচুন্নি দাঁড়ানো আমার বা হাতের খেল। এই ধর, এই মন্ত্রপুত রাঙা শাড়িটা যে করে হোক ওই শাকচুন্নিকে পরাবি, তাহলেই কেল্লা বতে। 2 মিনিটের মধ্যে ওই শাকচুন্নি ভস্ম হয়ে যাবে। এরপর অর্জুন আর ভোলা বাড়িতে ফিরে আসে আর অনামিকাকে ডেকে তার হাতে শাড়িটা দেয়। আর ভোলা বলে, বোন, এই রাঙা শাড়িটা তোমার জন্য এনেছি। তোমাদের বিয়েতে তো তোমাকে কিছুই দিতে পারিনি, তাই আমার তরফ থেকে সামান্য উপহার। নাও বোন, আর এখন এটা তুমি পরে এসো। আমি একটু দেখতে চাই তোমাকে, যে শাড়িতে তোমাকে কেমন মানায়। আরে এ কি কাণ্ড! আমি যে সব ইলিশ মাছ খেয়ে ফেলেছি, এটা কি ওরা বুঝতে পারেনি নাকি? মনে হয় ইলিশ মাছের কথা ওরা ভুলে গিয়েছে। ভালোই হয়েছে, আমি আরো কত দুশ্চিন্তা করছিলাম আমার স্বামীকে কি জবাব দেব। যাই যাই, তাড়াতাড়ি শাড়িটা পরে আসি। আচ্ছা, আমি এখনই পরে আসছি। এরপর অনামিকা শাকচুন্নি তান্ত্রিকের দেয়া সেই শাড়িটা পরে বাইরে আসতেই তার পুরো শরীরে আগুন ধরে যায়। ও মা গো, ও বাবা গো, উফ, সারা শরীর আগুন লেগেছে আমার, পুড়ে গেলাম আমি। হায় হায়, কি সর্বনাশ হলো আমার!
শয়তান শাকচুন্নি, তুই কি ভেবেছিস তোর আসল রূপ আমরা ধরতে পারবো না? তুই যে একটা শাকচুন্নি সেটা আমি তোর কাঁচা ইলিশ মাছ খাওয়া দেখেই বুঝে গিয়েছিলাম। এই জন্যই তো এই চালাকিটা করেছি আমি। তুমি কি বলছো অর্জুন? আমি তো তোমার ভালো ঘরণী হতে চেয়েছিলাম। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি সত্যি তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। তুমি তুমি আমায় কেন ঠকালে অর্জুন? আমি ঠকাইনি শাকচুন্নি, তুই ছলনা করেছিস। তুই মানুষ নোস, তুই একটা শাকচুন্নি। আর এই জন্যই তোর এখানে থাকা হবে না। কোনো শাকচুন্নি মানুষের বউ হতে পারে না। এই আগুনেই পুড়ে ছাই হয়ে যাবি তুই, যাতে আর কোনোদিন কোনো মানুষের জীবন নষ্ট করতে না পারিস। এরপর অগ্নিশিখায় শাকচুন্নি ভস্ম হয়ে মিলিয়ে যায়। তখন অর্জুন আর ভোলা বলে ওঠে, মরণের যেন কাছ থেকে ফিরে এলাম। কি একটা ভয়ঙ্কর অবস্থা! এক শাকচুন্নি আমার ঘরের বউ হয়েছিল। এই কথা ভাবতেই তো আমার শরীর শিউরে উঠছে। অর্জুন রে, আমায় ক্ষমা করে দিস ভাই। আমি না জেনে বুঝেই তোকে এমন বিপদে ফেলেছিলাম। আমি ওই শাকচুন্নির সাথে তোর বিয়েটা দিয়েছিলাম। ভোলাদা, এটা হয়তো আমার কপালেই লেখা ছিল, তোমার ভুল নেই। তবে শেষমেশ যে বিপদ কেটে গেছে এটাই বড় কথা।